পাপের ভার, অন্যায়ের ভার, দুর্নীতির ভার এ দল আর নিতে পারছে না। এটাই তো তৃণমূলের আসল চরিত্র, চেহারা। দাঁড়ান, অপেক্ষা করুন। তৃণমূল এইভাবে ক্ষতবিক্ষত হবে, কেউ কাউকে মারতে হবে না কাউকে। তৃণমূলের দলের মুসল পর্ব শুরু হয়ে গেছে, এইভাবে তৃণমূল ক্ষতবিক্ষত হবে। দেখবেন একটা দিদির তৃণমূল, একটা খোকাবাবুর তৃণমূল। ভালো করে খোঁজ ওখানে দেখবেন দিদির তৃণমূল একটা, খোকাবাবুর তৃণমূল একটা, একটা মুসলমান তৃণমূল, একটা হিন্দু তৃণমূল। মিলিয়ে নেবেন এগুলো ধীরে ধীরে আপনারা, যা বললাম মিলিয়ে নেবেন। কোথাও দেখবেন মুসলমান তৃণমূল সঙ্গে হিন্দু তৃণমূল, কোথাও দেখবেন দিদির তৃণমূল সঙ্গে দেখবেন খোকাবাবুর তৃণমূল। ক্ষতবিক্ষত হবে এইভাবে এই দলটা। পাপের ভার, অন্যায়ের ভার, দুর্নীতির ভার এ দল আর নিতে পারছে না। ধর মেয়র কি বলবে, মেয়রকে জানে এগুলো, ওকে বলে দিয়েছে সরকার থেকে এই বলো, তাই তাই বলছে। ও তো একটা টিয়া পাখির মতন বলে, যা যা দিদি শিখিলে তাই তাই বলে। দেখুন এগুলো হচ্ছে কি জানেন তো, এই যে যুবক দেখছেন না শ্লীলতানি করছে, এর পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে মদ। খেয়াল করে দেবেন মত্ত অবস্থায় এগুলো বেশি হচ্ছে। এই রাহাজানি বলুন, নারীদের শ্লীলতাহানি বলুন, এই বাংলায় এবং আমাদের এই শহরে, জেলায় এই জিনিস বাড়ছে। কোনো কিছু নোটিশে আসছে, আপনাদের হয়তো বলছেন, আননোটিস যেগুলো যেগুলো জানেন না, তার সংখ্যা কিন্তু কয়েকশো গুণ বেশি বলে আমি মনে করি। তাই মানুষ কিন্তু রেজিস্ট করবেই। আজ আমার সাথে যদি কোনো মহিলার উপরে এরকম হামলা করে, আমি তো রেজিস্ট করবই, খালি হাতে রেজিস্ট করব, খালি হাতে রেজিস্ট করবো। বাংলার কোনো মা বোনের উপর কোনো অত্যাচার হলে চোখের সামনে, প্রশাসন কি করবে জানি না, আমরা রেজিস্ট করব, আমি রেজিস্ট করব। আজকে বহরমপুর শহর নারীদের জন্য নিরাপত্তা শহর বলে পরিচিত ছিল। সে নিরাপত্তা বহরমপুর শহরে নারীদের যদি না থাকে, এর থেকে দুর্ভাগ্য কিছু থাকতে পারে না। তাই প্রশাসনকে বলবো, আপনারা সতর্ক হন। সিসিটিভি যদি ব্যবহার করুন, তাতে ধরা পড়বে। আর মা বোনদেরকে বলবো, আপনারা থানাতে কমপ্লেনও করুন, কমপ্লেন করে রেকর্ডটা রাখুন। কারণ আপনারা লজ্জায় ভয় হয়তো থানায় বলতে পারছেন না। থানায় কমপ্লেন করা মানে সেখানে হয়তো তা আপনাকে আরো বেশি অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে। আপনি ইমেল করে জানান, থানাকে জানান, এসপিকে জানান, ইমেল করে জানান আপনারা যে কোথায় ঘটনা ঘটেছে। তারপর যদি থানা ডাকে, তখন থানায় গিয়ে বলুন। প্রত্যেকটা বহরমপুর শহরের রাস্তায়, মেন রাস্তায় সিসিটিভি লাগানো আছে। সিসিটিভি যদি চালু থাকে, তাহলে ধরা পড়বেই অপরাধী। জানি না সে সিসিটিভি লাগানো আছে, সেগুলো চলে কি চলে না আমার জানা নাই। চরম প্রতিবাদ করছি এর আমি। সেটাই তো বলছি কথাটা, নারী নিরাপত্তা সচল, নারী নিরাপদের শহর ছিল। এই বহরমপুর শহর কলঙ্কিত হচ্ছে। লক্ষ্য করে দেখুন, যেদিন থেকে রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস পার্টি দুর্বল হয়েছে এই মুর্শিদাবাদে, এই বহরমপুরে, সেদিন থেকে নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ঠিক ততোধিক হারে। এটা কিন্তু লক্ষণীয়। ঠিক প্রপোর্শনালিটি ততটাই অত্যাচার বাড়ছে যতটা কংগ্রেস দুর্বল হচ্ছে। হ্যাঁ, আমরা এটা মোকাবেলা করেছি, আমরা মোকাবেলা করতে চাই, আগামী দিনেও করব। আমরা হারতে পারি, জিততে পারি, ক্ষমতা থাকতে পারি, না থাকতে পারি, নারীদের ইজ্জতের প্রশ্নে কোনো রকম কম্প্রোমাইজ নেই আমাদের কাছে। সে হিন্দু নারী হোক, মুসলমান নারী হোক, শিখ খ্রিস্টান যে নারী হোক, নারীদের ইজ্জত রক্ষার জন্য আমাদের লড়াইয়ে কোনো রকম ঘাটতি থাকবে না। এখানে নো কম্প্রোমাইজ আমাদের অ্যাটিটিউড। ধর কোথাকার কোন গাঁ-গঞ্জে খবরকে আর ভালো ভালো কথা। দেখুন একই ব্যাপার, আইন শৃঙ্খলা যারা চালায়, প্রশাসনিক ব্যর্থতা। কারণ বাজি ফাটানোর এমনি সুপ্রিম কোর্টের অর্ডার, বাজি যাতে না ফাটে, সুপ্রিম কোর্টের অর্ডার কেউ মানছে না। দিল্লিতে সেখানকার যে সরকার যারা চালায়, তারা সব বাজি বিক্রেতাদের সামনে ভোট, তাই অ্যালাউ করে দিয়েছে বাজি বিক্রি করতে। পুরানা রদ্দি যত আউটডেটেড বাজি সব তারা বিক্রি করেছে। দিল্লি আজ ভারতবর্ষ নয়, পৃথিবীর সব থেকে দূষিততম শহরে রূপান্তরিত হল। ঠিক একইভাবে বাজির প্রচলন যত বাড়বে, তত এই দুর্ঘটনা বাড়বে। এগুলো দেখার দায়িত্ব কার? প্রশাসনের। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই বলছে যে বাজির হাত থেকে, বাজি আমাদের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য শুধু নয়, পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। তো স্বাভাবিকভাবেই এই বাজির ব্যবহার কিভাবে করা উচিত, আজকে গ্রিন পতাকা আছে, এগুলো সবাই জানে। তা সত্ত্বেও এগুলো কোথা থেকে আসে? এই বাজি থেকে বাংলায় বোম তৈরি হয়,
বাজির মশলা বোমের মশলা এক, তাই বাংলায় বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও বাড়ছে, কারণ বাজির মশলা বোমের মশলা এক। আর প্রত্যেক কটা বাজি কারখানা যারা মালিক হবে দেখবেন তারাই বোম কারখানার মালিক, আর তারাই কিন্তু তৃণমূলের মালিক এলাকায়, মিলিয়ে নেবেন একদম। বাজি কারখানার মালিক মানে বোম কারখানার মালিক মানে তৃণমূলের নেতা। বলছি তো, আচ্ছা কি করে পারমিশন পাই বলুন? তারপর বলছি পারমিশনটা কি করে পাই? প্রশাসনের জন্য। কেন প্রশাসন পারমিশন দেয়? তৃণমূলের জন্য। তৃণমূল করো, 7 খুন মাপ, তাই যা খুশি করা যায় তার নাম তৃণমূল। তাতে মানুষের মৃত্যু হোক, মানুষের বিপদ হোক, কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গে আর তো কিছু নয়, মদ আছে আর জুয়া আছে। দিদি মদ প্রমোট করে, দিদি জুয়া প্রমোট করে। পশ্চিমবঙ্গের বেকার, তাদের প্রতি দিদির বার্তা কি? তাদের প্রতি দিদির বার্তা যদি হতাশ হয়, মদ খেয়ে নাও। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গঞ্জে গঞ্জে মদের দোকান খোলা আছে। আর যদি মনে করো যে বড় হতে চাই, লাখপতি হতে চাই, জুয়া খেলা। সারা ভারতবর্ষে সব থেকে বেশি জুয়া পশ্চিমবঙ্গে হয়, সব থেকে বেশি লটারি বিক্রি পশ্চিমবঙ্গে হয়, কারণ পশ্চিমবঙ্গে অভাব বেশি, পশ্চিমবঙ্গে বেকারত্ব বেশি। তাই খোঁজ নিয়ে দেখুন যে পশ্চিমবঙ্গ সরকার এই লটারির টিকিট বেচে, পশ্চিমবঙ্গ সরকার মদ বেচে আমাদের রাজ্যের সব থেকে বেশি রাজস্ব আদায় করছে। আমাদের রাজ্যে রাজস্ব আদায় শিল্প থেকে হয় না, বাণিজ্য থেকে হয় না, বিদেশ থেকে টাকা প্রেরণ করে হয় না। আমাদের রাজ্যের সব থেকে বেশি রাজস্ব আদায় হয় মদ বেচে আর জুয়ার বা লটারির টিকিট বেচে। লটারির টিকিটের ব্যাগ বিক্রি করার এই যে পাড়ায় পাড়ায় ঠেক, আমি কোনো বেকারদের বিরুদ্ধে কথা বলছি না। বেকাররা কি করবে? তারা মনে করছে লটারির টিকিট বিক্রি করে যদি সংসার চলে, তাদের একটুও দোষ দিচ্ছি না। আবার সেই বেকারের কাছে আরেক বেকার যাচ্ছে, যদি সেই বেকারের লটারির টিকিট কেটে তার বেকারত্ব দূর হয়, সেও যাচ্ছে, সর্বশান্ত হচ্ছে সে। আজকে ভাবছে 10টা টিকিট কাটলাম, হয়তো কিছু না কালকে হবে, কালকের জন্য আরো 100টা টিকিট। অভাব, সংসারে মারামারি, বন্ধক, এই করতে করতে একের পর এক জুয়ার জালে আটকে যাচ্ছে, বেরোতে আর পারছে না। ভাবছে আজ না হয় কাল, কাল নয় পরশু হবে, পরশু নয় তার পরের দিন হবে। আমরা যেমন কানে যদি জল ঢোকে, বেশি জল দিয়ে কান থেকে জল বার করি, এর জুয়ার চক্করেই পড়ে যাচ্ছে এইভাবে বাংলার যুবক সম্প্রদায়। তাদেরকে বললে কি জুয়া কবি কিসি কো না হোগা না হুয়া, এটা মনে রেখে আপনারা চলুন ভাই। এই জুয়ার আড্ডায়, মদের আড্ডায় বাংলার যুবক আপনারা বিরত থাকুন। মাঝে মাঝে ভাবি যে আমরা কি মানুষ থেকে অমানুষের পথ ধরে এগিয়ে চলেছি? আমার মনে হয় আজ মানুষ যা করছে জানোয়ারও তা করে না। 6.5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, এ দৃশ্য পশ্চিমবঙ্গে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে নয়, এ দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখেই চলেছি। তাই মাঝে মাঝে প্রশ্ন জাগে পশ্চিমবঙ্গে আমরা কি মানুষ থেকে অমানুষের পথে ক্রম অবনতির রাস্তা ধরে এগিয়ে চলেছি না কি? আর দেখুন, বিচারের উপরে প্রশাসনের উপরে মানুষের কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে। প্রশাসন কবে বিচার দেবে জানে না মানুষ, বিচারক কবে বিচার দেবে জানে না মানুষ। তাই আইন নিজেদের তুলে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এই পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা কিন্তু আগামী দিনে ঘটতে থাকবে। যত বিচারে দেরি হবে, বিলম্ব হবে এবং বিচার করার জন্য প্রশাসনের তৎপরতার যত ব্যাঘাত ঘটবে, যত উদাসীনতা থাকবে, তত মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়বে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ট্রেন্ড, এটা কিন্তু একটা অ্যালার্মিং ট্রেন্ড যে মানুষ আইন তুলে নিয়ে নিজে শাস্তি দিয়ে দিচ্ছে। এবং এই যে দৃষ্টান্ত হলো না, এটা কিন্তু আগামী দিনে অন্য জায়গাতেও পশ্চিমবঙ্গে প্রতিফলিত হবে বলে আমার ধারণা। মানুষ আর ভরসা করছে না। বিশেষ করে আরজিকর কাণ্ড দেখার পর সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন বিক্ষোভ করলো, প্রতিবাদ করলো, তারপরেও যখন এই ধরনের যাকে বলে ধানাই পানাই চলছে বিচারের নামে, শাস্তির নামে, তদন্তের নামে, বিচারের নামে, প্রশাসন যখন ধানাই পানাই করছে, একটা আইন পাস করে অপরাজিতা বিল পাস করছো তুমি, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন মনে করলেই আরজিকর কাণ্ডের বিচার এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে বলে আমি বিশ্বাস করি। তার অসংখ্য উদাহরণ আছে পশ্চিমবঙ্গে। এই পুলিশই পারে,
সেই পুলিশকে খোলা হাত দেওয়া হোক, পুলিশকে বলে দেওয়া হোক যে আর.জি. কর কাণ্ডের তদন্ত করতে কে যোগ্য তাকে আমি দায়িত্ব দিতে চাই, করে দেখাও, কালকেই হবে। এই বিচারের নামে ধানাই পানাই করতে গিয়ে বাংলার মানুষ ধীরে ধীরে আইন নিজেদের তুলে নেওয়ার প্রতি দিকে এগিয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড, অ্যালার্মিং ট্রেন্ড বলে মনে করি। বিষয়টা বলি, 2011 সালে ভারতবর্ষে চালু হয়েছিল আবাস যোজনার প্রকল্প কংগ্রেসের আমলে। বোঝার চেষ্টা করুন, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য শুরু হয়েছিল আবাস যোজনার প্রকল্প। সেদিন থেকে কিন্তু এই প্রকল্পের সূত্রপাত। আজকে এই প্রকল্প পশ্চিমবঙ্গে কেন্দ্র রাজ্য উভয়ের শেয়ারিংয়ে চলছিল। কেন্দ্র তার টাকা বন্ধ করে দিল বলে অভিযোগ রাজ্যের। রাজ্য দাবি যে তারা তাদের টাকায় করছে। মূল কিন্তু কনসেপ্টটা, মূল বিষয়টা কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে এনে দিয়েছিল ইউপিএ সরকার আমলে, মনমোহন সিংয়ের সরকার। সেটা হচ্ছে যে সোশ্যালি এবং যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তাদের জন্য, সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা তাদের জন্য সেন্সাস হয়েছিল, একটা জনগণনা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী কিন্তু এটা শুরু হয়। এবার এই যে তালিকা, এটা তো সেন্ট্রালি ফিট করা আছে, কম্পিউটারে ফিট করা আছে। যখন এই তালিকা তৈরি হয়েছে তখন তো নেতারা তালিকা তৈরি করেছে, তখন তো জানে না তাদের এইরকম বিপদ হবে। নেতারা তালিকা তৈরি করেছে, সেই তালিকা অনুযায়ী টাকা আসছে। সেই তালিকা তো আগে আপনাকে পূরণ করতে হবে। সেই তালিকা কাদের? যে নেতার দোতলা বাড়ি, যে নেতার আত্মীয়ের ব্যবসা আছে, যে নেতার আত্মীয়ের জমি জায়গা আছে, যারা গরিব নয় তাদের তালিকা তৈরি হয়েছে। শুধু তালিকা তৈরি হয়নি, কাটমানি খাওয়া হয়ে গেছে। এবার সেই তালিকা আসছে যখন গরিব মানুষ দেখছে আমি পাচ্ছি না, আবার নেতাদের এখন ক্ষমতা নাই সেই তালিকা পাল্টানোর। জেনে রাখুন, নেতাদের ক্ষমতা নেই সেই তালিকা পাল্টানোর, কারণ সেন্ট্রালি আসে, তো কেন্দ্রীয়ভাবে এটা আসছে, এ তো কম্পিউটারে ফিট করা আছে সেগুলো। তাই দিদিকে বলে কোনো লাভ নাই। দিদির নিশ্চয় ক্যাপশন আছে দিদির, দিদি একটা প্রোগ্রাম চালু করেছে দিদিকে বলো, কিন্তু দিদি এটা বলেনি আমি পিঠে দিয়েছি তুলো আর কানে দিয়েছি তুলো, এটা দিদি আর বলছে না। শুধু দিদি বলছে দিদিকে বলো। দিদি তার আগেই জানে যে আমাকে বললে কি হাল হবে, তাই তিনি পিঠে কুলো বেঁধেছেন, কানে তুলো দিয়েছেন, তাই কিছু হচ্ছে না। অতএব গরিব মানুষ আপনারা আবাস যোজনার জন্য অপেক্ষা করুন, কবে পাবেন জানা নেই। তার মধ্যে নেতাদের কাটমানি চাওয়ার ডিমান্ড থাকবে, নেতাদের কাছে বারবার করে যেতে হবে আপনাদের। কিন্তু জেনে রাখবেন, সমস্ত আবাসের সুযোগ কিন্তু আপনার এটা অধিকার, যে সরকার আসুক তাকেই দিতে হবে। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষকে এই অধিকার দেওয়া আছে। এটার সঙ্গে কোনো পার্টির কৃতিত্ব নেবার কোনো জায়গা নেই। তারা হয়তো কৃতিত্ব নেবে তৃণমূল দিচ্ছে বলে, তৃণমূলের নয় এই প্রোগ্রাম। আপনার আমার মানুষের টাকা নিয়ে এই প্রোগ্রাম, মানুষের টাকায় রাজস্ব, সেই রাজস্ব থেকে এই প্রোগ্রাম, মাথায় রাখবেন। কাউরি দয়া নয়, দিদির আঁচলের থেকে পয়সা বার করে আপনাকে দিচ্ছে না। সেইখানে কাটমানিটা, সেইখানে আপনি পাচ্ছেন তার একটাই কারণ, ওটা আবাস যোজনার প্রকল্পের যে বিতরণ প্রণালী, সেই বিতরণ প্রণালীতে তৃণমূলের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে তুমুল দুর্নীতি হয়ে গেছে। তাই এবার তৃণমূল নেতারা কি করছে, সামনে অফিসারদের ভিড় দিচ্ছে। আর অফিসারের বাপের ক্ষমতা আছে, তৃণমূল নেতাদের বাইরে গিয়ে কাজ করে। এখানকার ডিএম এর ক্ষমতা আছে, এখানকার এসডিও বিডিওর ক্ষমতা আছে, তৃণমূলের নেতাদের বাইরে গিয়ে একটা লিস্ট করে, বলুন আছে ডিএম এসডিও বিডিওদের? এখন তাদেরকে বকরি বানাচ্ছে, বলির পাঁঠা বানাচ্ছে। এই দেখো অফিসাররা করেছে, আমরা কেউ যাই না। দিদি এক হাত টাকা হয়তো সাসপেন্ডও করবে তার নিজের দল বাঁচাতে। এই ঢপের রাজনীতি চলবে, ঠিক আছে।